হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আজকে ভিডিওতে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য WBPSC মিসলেনিয়াস পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার 2023-এর যে ম্যাথসের কোয়েশ্চেন্সগুলো এসেছিলো তার সলিউশন। WBPSC মিসলেনিয়াস পরীক্ষা আগামীতে হতে চলেছে, যার জন্য তোমাদের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে। এইভাবে করে আমি WBPSC মিসলেনিয়াসের পাস্ট ইয়ার্সের যে ম্যাথসের কোয়েশ্চেন্সগুলো এসেছিলো, প্রিলিমিনারিতে 25টা করে ম্যাথ থাকে, এরকম আই থিঙ্ক 8 থেকে 9 বছরের 7-8 বছরের পরীক্ষা হয়েছে, সে সবগুলোরই এক এক করে ভিডিও আমি তোমাদের সাথে প্রোভাইড করে দিচ্ছি এবং লাস্টে গিয়ে টোটালটার সাথে একসাথেও তোমরা ভিডিও পেয়ে যাবে। তো ভিডিওসগুলোকে কমপ্লিটলি দেখো, সলিউশনসগুলো দেখে একবার প্র্যাকটিস অ্যাটলিস্ট নিজের হাতে করে যেও, যাতে পরীক্ষা যদি কোশ্চেন পাও তাহলে করতে পারো। দেখো আমি এখানে ডেটগুলো নিয়েছি, এটা 2023 সালে আসা কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলছিল, চুজ দি কারেক্ট ওয়ান। নিচের মধ্যে যেটা কারেক্ট সেটা আমাদেরকে উত্তর করতে হবে। কোনটা? সাম অফ টু ইরেশনাল নাম্বারস ইজ অলওয়েজ ইরেশনাল। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হয়। সাম অফ টু ইরেশনাল নাম্বারস ইজ অলওয়েজ এ রেশনাল নাম্বার। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সবসময় মূলদ হয়। এবং সাম অফ টু ইরেশনাল নাম্বারস ইজ নট অলওয়েজ ইরেশনাল। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সবসময় অমূলদ হবে না এবং কোনোটাই নয়। তো এখানে ইরেশনালের কথা বলা হয়েছে, যেমন ধরুন ইরেশনাল মানে হচ্ছে √2 আর √3, মানে অমূলদ সংখ্যা এরা। তো এরকম যদি আমি দুটো অমূলদ সংখ্যাকে সমষ্টি করি, সাম করি, তো এদের দুটো অমূলদ সংখ্যার সমষ্টি কি আসছে আমাদের? এখানে যদি আমি দুটোকে যোগ করি, দুটোর যেটাই উত্তর আসুক না কেন সেটা একটা আমাদের ইরেশনাল নাম্বারই আসবে, ঠিক আছে? সেটা আমাদের একটা ইরেশনাল নাম্বার আসবে। কিন্তু যদি আমি মনে করে না √2 এর সাথে আমি -√2কে যোগ করি, -√2 একটা আমাদের অমূলদ সংখ্যা, যদি আমি এটাকে এর সাথে যোগ করি তাহলে আমার 0 চলে আসবে। 0 কিন্তু আবার রেশনাল নাম্বার হয়ে যাবে। 0 আবার আমাদের কিন্তু রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে দুটো অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বারকে যোগ করলে ইরেশনালও আসতে পারে, তাদেরকে যোগ করলে রেশনালও আসতে পারে। অর্থাৎ আমি বলতে পারি যে সাম অফ টু ইরেশনাল নাম্বারস ইজ নট অলওয়েজ ইরেশনাল। সবসময় যে ইরেশনাল হবে সেটা না, কোনো সময় কিন্তু রেশনালও হতে পারে। কখন? যখন 0 হয়ে যাচ্ছে দুটো যোগ করলে। হোয়াট উইড বি দ্য সেলিং প্রাইস অফ ব্রয়লার চিকেন? পোলট্রি মুরগির বিক্রয় মূল্য কত পার কেজি যদি ইফ হি ওয়ান্টস টু প্রফিট 20%, 20%-এর প্রফিট করতে হবে ওয়েন রমেন পারচেজেস দ্য ব্রয়লার অ্যাট 115 পার কেজি। তো সোজা সাপটা কথা, 115 টাকা প্রতি কেজি দরে কিনেছে, তাতে 20%-এর প্রফিট রেখে যদি বিক্রি করে, ও 120% দামে বিক্রি করবে। এটাই হবে ওর বিক্রয় মূল্য। এটাই হবে কি? বিক্রয় মূল্য। সো সেটা কত হবে দেখো, এখান থেকে কাটাকাটি করো, 0 0 কাটতে পারো, 5 দুনা 10, 5 23, 2 6, তাহলে 6 3 18 হতে গেলে 6 2 12 হয়ে গেলে 13, 138 টাকায় ওকে কিন্তু বিক্রি করতে হবে, ঠিক আছে? 100 টাকাকে ডিভাইড করা হলো এরকমভাবে, ইন সাচ আ ওয়ে বিটুইন এ আর বি। এ আর বি এর মধ্যে এমনভাবে ভাগ করলাম সাচ দ্যাট দ্য এ ইস টু বি, এ যত টাকা পাবে আর বি যত টাকা পাবে সেই রেশিওটা দেওয়া আছে 9:11। হোয়াট আর দি অ্যামাউন্ট অফ রুপিস অফ এ আর বি? এ কত, বি কত পেয়েছে? তো 9:11 যোগ করলে কত হয়? 20 ইউনিট হয়। তো 20 মানে হচ্ছে 100 টাকা, 20-র ভ্যালু হচ্ছে কিন্তু 100 টাকা। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 5 টাকা। একের ভ্যালু 5 টাকা। একের ভ্যালু যদি 5 টাকা হয় তাহলে 9-এর ভ্যালু হবে 45 আর 11-র ভ্যালু হলো 55, অর্থাৎ 45 টাকা এবং 55 টাকা যথাক্রমে এ আর বি পাচ্ছে। হোয়াট উইল বি দি অ্যাঙ্গেল বিটুইন দি হ্যান্ডস অফ এ ক্লক ওয়েন দি টাইম ইজ 9:15? সকাল 9:15 যখন বাজে তখন ঘড়ির যে দুটো কাঁটা, এটা যদি রিজনিংয়ের কোশ্চেন, বাট তাও আমরা দেখে নিই। দেখো 9:15 যদি বাজে, কোনো আমরা নর্মালভাবে যদি করি, দেখো এইরকম 9:15 বলেছে, তাহলে 9টা মানে কি? এদিকে এই ঘন্টার কাঁটা এখানটা 9টা, আর 15 মানে কি? মিনিটের কাঁটাটা 12-র ঘরে অ্যাকচুয়ালিতে নেই, এটা 12, তো 12-র পরে কি হয়? 1 2 3 হয়, এখানে 9 হয়, এখানে 10 থাকে, 11 থাকে। তো 9:15 বাজে, অর্থাৎ মিনিটের কাঁটাটা এইখানে আছে, কিন্তু যেহেতু অলরেডি 15 মিনিট হয়ে গিয়েছে, 9টার কাঁটা কিন্তু একদম 9-এর ঘরে নেই, জাস্ট একটু এদিকে সরে যাবে, ঠিক আছে? এবার এটাকে ক্যালকুলেট করবো কি করে? দেখো এটা পয়েন্ট, একটা জিনিস মাথায় রাখো যে আমাদের মিনিটের কাঁটা এইখান থেকে এই প্রত্যেকটা 12 থেকে 1, 1-এর থেকে 2, 2-এর থেকে 3, মিনিটের কাঁটাটা সাপোজ করো এই সব জায়গায় তো ছিল 12টাতে, এইখান থেকে ঘুরতে ঘুরতে এইটুকু এসছে মিনিটের কাঁটাটা, আর এখান থেকে এইটুকু। আর আমি যদি ঘন্টার কাঁটাটার কথা বলি, সে একদম এইখান থেকে ঘুরতে ঘুরতে কোথায় এসছে? এখানে এসছে। অর্থাৎ এইখান থেকে মানে যতটা গিয়েছে আর কি ওই টাইমের মধ্যে, সেটা ওর কোণ। ওই কোণটা বের করে তার থেকে যদি আমি এইটুকু কোণ মাইনাস করে দিই, ঠিক আছে, মানে আমাকে কি বের করতে বলেছে? যে তাদের মধ্যে ডিফারেন্স কত, সেটাই আমাদের ডিফারেন্স হবে।
তো এবার আমি মিনিটের কাঁটা যদি দেখি, মিনিটের কাঁটাটা এখান থেকে এইটুকু এলো, সেখান থেকে এইটুকুটা মানে কতক্ষণ টাইম? মিনিটের কাঁটাটা ট্রাভেল করেছে মাত্র 15 মিনিট। আমি যদি মিনিটের কাঁটার কথা বলি সেটাও ট্রাভেল করেছে 15 মিনিট। কিন্তু যদি আমি ঘন্টার কাঁটার কথা বলি তাহলে ও কিন্তু ট্রাভেল করলো কটা? এখান থেকে 9 মানে কিন্তু 9টা 15 মানে 9 ঘন্টা 15 মিনিট, এটা মাথায় রাখতে হবে। এবার মিনিটের কাঁটা 1 ঘন্টায় আমি যদি বলি, মিনিটের কাঁটা 1 ঘন্টায় দেখো 1 পাক টোটাল ঘুরে যায়। 1 পাক ঘোরা মানে কি 360 ডিগ্রি। মিনিটের কাঁটা 1 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে, মানে প্রত্যেক মিনিটে ও 6 ডিগ্রি করে ঘুরতে পারে। তাহলে 15 ইন্টু 6 ডিগ্রি যদি করি তাহলে 90 ডিগ্রি, অবভিয়াসলি দেখে বুঝতে পারছি এইটুকুটা 90 ডিগ্রি। এবার ঘন্টার কাঁটার আবার গল্প কি? ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটুকু যায়? 1 ঘন্টায় শুধু ও 12 থেকে 1-এর ঘরে যায়, এইটুকু ঘোরে। আর এইটুকু মানে কতটা? এখানে মোট 12টা ঘর আছে, টোটাল 360 ডিগ্রি, তাহলে এইটুকুটা 30 ডিগ্রি করে। এটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে ঘন্টার কাঁটা 1 ঘন্টাতে মাত্র 30 ডিগ্রি যায়। 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি। তাহলে 9 ঘন্টা 15 মিনিট, যেটাকে আমি বলতে পারি বেসিক্যালি 9 ঘন্টা আর 15 মিনিট মানে কি 15/60 করে যদি দেওয়া যায় তাহলে 1/4, 9 পূর্ণং 1/4 ঘন্টাও বলা যেতে পারে। আর এই 1 ঘন্টায় 30 ডিগ্রি করে যায়। ঠিক আছে? তাহলে কত হলো? এটা আমাদের হয়ে গেল। তো এটা আমরা ক্যালকুলেট করি। 37/4 ইন্টু 30 হচ্ছে 2 দুনা 4, 2 15তে 30, 15 7 105, হাতে থাকলো 10, 15 3 10, 45 আর 10 55 ডিভাইডেড বাই 2। সো এটা হচ্ছে 2 দুনা 4, 1 গেল, 2 7 14, 1 গেল, 2 7 14, 2 5 10, 277.5। এবার 277.5 এর থেকে যদি আমি 90 মাইনাস করে দিই তাহলে কত হবে? 0.5 7, 9 পরে 8 17, 187.5 ডিগ্রি। এইটা হচ্ছে ওদের মাঝখানের কোণ। কিন্তু এটাও বলা যেতে পারে এই কোণটা হচ্ছে বড় বৃহত্তর কোণ। আরেকটা হচ্ছে এদিক থেকে হবে ডিফারেন্স ওদের মাঝখানে, একটা এদিক থেকে, কারণ এরকম স্লাইড আছে তো এদিককার কোণটা 187.5, তাহলে এদিককারটা কত? টোটাল 360 ডিগ্রির থেকে 187.5 ডিগ্রি মাইনাস করি, তাহলে এখানেও হবে, সরি, এখানে হবে, এটাকে বাদ দিলে 0.5, ওখান থেকে 1 আসবে, 7 আর 8, 8 এর পরে 2 10, ওখান থেকে 1 আসলো, 8 আর 1 9, 9 এর পরে 7 16, 172.5। এখানে অপশানে নেই কোথাও, আই থিঙ্ক কোনো মিস্টেক আছে, তো এটা 172.5 ডিগ্রি হবে। যে ঘড়ি কাঁটার দুটোর মাঝখানে যে 9টা 15তে যে ডিস্টেন্স হবে ডিগ্রিতে, সেটা হচ্ছে 172.5। সাপোজ 12টা অরেঞ্জকে ডিস্ট্রিবিউট করা হলো 5টা বাস্কেটের মধ্যে, 12টা কমলালেবু 5টা ঝুড়িতে বিতরণ করা হয়েছে, তাহলে কি ঘটবে? There are 3 orange in 2 basket each and 2 orange in 3 basket. আমরা জাস্ট খালি অপশন টেস্ট করে নিই। 3টা অরেঞ্জ 2টো বাস্কেটে, তাহলে 3 দুনা 6টা অরেঞ্জ হয়ে গেল, আর 2টো অরেঞ্জ 3টে বাস্কেটে, তাহলে 6 আর 6 12টা। তো এখানে 12, এটা হচ্ছে আমাদের। আর কি বললো? 2 অরেঞ্জ ইন 3 বাস্কেট, 2টো করে অরেঞ্জ 3টে বাস্কেটে, আর একটা অরেঞ্জ 2টো বাস্কেটে। ঠিক আছে, একটা করে অরেঞ্জ 2 বাস্কেটস ইচ, আর হচ্ছে গিয়ে 4টা অরেঞ্জ একটাতে। তো 3 দুনা 6, 2 8 আর 4, এটা তো 12 হচ্ছে। ঠিক আছে, আর কি বলছে? 12টি কমলা লেবুকে 5টা ঝুড়িতে বিতরণ করা হয়েছে। ওকে, কিন্তু এখানে যদি দ্বিতীয়টায় দেখি, এখানে 3টে বাস্কেট, আর এখানে 4টে, 3 আর 2 5টা, আর এখানে একটা 6টা বাস্কেট হয়ে যাচ্ছে। আমাদের 5টা বাস্কেটের কথা বলা হয়েছে। 2টো অরেঞ্জ ইন 4টা বাস্কেট, তাহলে এখানে 4টা বাস্কেট তো হলো 2 ইন্টু 4, আর এখানে বললো 4টা অরেঞ্জ ইন 1 বাস্কেট, এখানে 5টা বাস্কেট হচ্ছে, আর 2 4 8 প্লাস 4 ইকুয়াল টু 12 এখানেও হচ্ছে। ঠিক আছে, তো এবার এইটা তো কারেক্ট হয়ে গেল, এটা তো কারেক্ট হলো, তো সেই জন্য যেহেতু দুটোই অ্যান্সার কারেক্ট হচ্ছে, তাই আমরা নান অফ দ্য অ্যাবাভ বলবো। কারণ হিসাব অনুযায়ী এখানে অপশন থাকা উচিত ছিল অনলি 1 and 2, অনলি 1 and 3, বাট ওগুলো যেহেতু নেই, কোনো দুটোই যেহেতু ঠিক, তাহলে আমাদের এখানকার উত্তর কিন্তু নান অফ দ্য অ্যাবাভ হবে। ইফ দ্য প্রোডাক্ট অফ 3 কন্টিনিউড প্রপোর্শন নাম্বার, 3টে পরপর সমানুপাতি সংখ্যার যে গুণফল সেটা 343 দেওয়া আছে, দেন হোয়াট ইজ দ্য মিডিয়ান প্রপোর্শনাল অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড। 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে 343, আর বলছে তবে প্রথম ও তৃতীয়টির মধ্যে মধ্য সমানুপাতি কত। তো মনে করে নাও এ বি সি, ঠিক আছে, 3 কন্টিনিউড প্রপোর্শন এবিসি 3টে সমানুপাতি সংখ্যা, মানে ক্রমিক সমানুপাতি সংখ্যা, তাহলে পরে আমরা লিখতে পারি a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। 3টে পরপর যদি হয় আমরা a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি লিখতে পারি। তো আমাকে ওটাই বলেছিল যে দ্য মিডিয়ান প্রপোর্শন, তো মিন প্রপোর্শন যদি আমাকে বের করতে হয় তাহলে কি হয়? সেক্ষেত্রে
মাঝখানেরটা বের করতে গেলে বি স্কোয়ার ইজুকাল টু এসি হবে, অর্থাৎ বি ইজুকাল টু রুট ওভার এসি হবে। ঠিক আছে, এবার আমাকে কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল দেখো যে তিনটে সংখ্যার যে গুণফল অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি সেটা আমাকে 343 দেওয়া ছিল, এ ইন্টু বি ইন্টু সি। তাহলে আমি এক কাজ করি, আমি এটা না করে আমি বোথ সাইডে একটা করে বি দিয়ে আরও গুণ করে দিই। তাহলে পরে কি হবে, বি দিয়ে গুণ করলে আমার এদিকে কিন্তু বি কিউব হয়ে যাবে, আর এ বি সি এর মান আমি পাচ্ছি 343। তাহলে বি এর ভ্যালু হবে ঘনমূল 343-এর, যেটা হবে কত 7। তাহলে বি এর মান অর্থাৎ যেটা মধ্য সমানুপাতি সেটা আমি পেয়ে গেলাম 7। 12 জানুয়ারি অফ 2024 ওয়াজ ফ্রাইডে, দেন হোয়াট উইল বি দ্য 7th জুন অফ 2025। তো আমাকে কোশ্চেনে দেওয়া আছে 12 জানুয়ারি 2004 কী ছিল, 12 জানুয়ারি 2004 ছিল আমার ফ্রাইডে। তাহলে আমার 7th অফ জুন 2005 এইটা কি হবে? তো আমি যাচ্ছি 2004 থেকে 2005 সালে, আর 12 জানুয়ারি থেকে নিয়ে, তো 12 জানুয়ারি। তাহলে আমার সবার প্রথমে কি কাজ করতে হবে, দেখো 2004 থেকে নিয়ে জাস্ট তুমি 2005-এর জুন অবধি যাচ্ছ। তো তোমাকে যেটা ক্যালকুলেট করতে হবে, এইখান থেকে 12 জানুয়ারির থেকে নিয়ে আর কদিন বাকি আছে সেটা লিখতে হবে। তো 19 দিন, কারণ জানুয়ারি মাস 31 দিনে হয়। তারপরে ফেব্রুয়ারি মাসটা কি 2004 সাল যেহেতু লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাসে কিন্তু 28 নয় 29 হবে, আর 29 মানে অড ডে হবে একদিন 7 দিয়ে ভাগ দিলে, তাহলে একদিন অড ডে। আমরা শুধু অড ডেগুলো নেব। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয়ে গেল, মার্চে আবার 31 মাস, তাহলে দুদিন অড ডে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে একদিন অড ডে, এপ্রিল 7 4 28, আচ্ছা না সরি দুদিন, 7 4 28, হ্যাঁ দুদিন অড ডে, দুদিন অড ডে। আর 31 হলে 3 দিন অড ডে হবে, 31 হলে 3 দিন অড ডে। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি, আচ্ছা সরি এটা ফেব্রুয়ারি ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে 3 দিন, এপ্রিল মাসে 2 দিন হয়ে গেল। তারপরে মে আবার 3 দিন, জুনে 2 দিন। জুনে গিয়ে কী করবো, জুনে গিয়ে এই এক্স্যাক্ট ডেটটা অবধি আমাদেরকে 7 জুন অবধি নিয়ে নিতে লাগবে। তাহলে এটাকেও আমি 7 দিয়ে ভাগ দিই, 7 2 না 14, যেটা পড়ে থাকলো অড ডে নিলাম। এবার 5 আর 1 6 আর 3 9, 2 11, 11 আর 3 14, 14 আর 7 21, 21 হচ্ছে। 21কে যদি আমি আবার 7 দিয়ে ভাগ দিই তাহলে আমার মিলে যাচ্ছে, অর্থাৎ 0 অড ডে আসছে। ওকে, আর যেটা আমাদের কাজ করতে হয়, এটা আমরা তো জাস্ট এটার মাঝখানে গ্যাপ দেখি, আরেকটা কাজ করতে হয় ইয়ারের মাঝখানে গ্যাপ। তো সেই ইয়ারের মাঝখানে গ্যাপটা 1, দুটো পাশাপাশি কাজ করতে হয়, একটা এটার গ্যাপ, একটা এটার গ্যাপ। তো এটা হচ্ছে 1, তো এর সাথে আমি 1 যদি অ্যাড করি তাহলে 1 অড ডে হচ্ছে, অর্থাৎ জাস্ট একদিন এগিয়ে যাবে, অর্থাৎ স্যাটারডে হয়ে যাবে এটার অ্যান্সার। কত হয়ে যাবে এটা? স্যাটারডে। ঠিক আছে, তারপরে দেখো সঠিকটা নির্বাচন করতে হবে ডিভিশন অ্যালগোরিদম ব্যবহার করে, যে এর মধ্যে কোনটা ট্রু। এটা পয়েন্ট না, এটা কিন্তু গুণ আছে। ঠিক আছে, 2 ইন্টু 11, 2 ইন্টু 10, তো এটা তো কোনটা ঠিক, জাস্ট খালি 11 দুনা 22, 2 এ 24, 10 দুনা 20 প্লাস 4 24, আর 2 ইন্টু 12 দুনা 24 প্লাস 0, আর 9 দুনা 18 প্লাস 6 24, কোনটা এর মধ্যে থেকে ঠিক হবে? তো এখানে যদি আমি দেখি এটাকে ডিভিশন অ্যালগোরিদম, মানে আমাদের কি এইটা হচ্ছে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ বলছে, তাই না? ঠিক, তো আমি এখানে ভাজক হচ্ছে আমার কত 2, তো 2 দিয়ে যদি 24কে ভাগ দিই ভাই, তো 2 দিয়ে 24কে ভাগ দিলে কি হয়, 2 12তে 24 হয়, নাকি আমি এরকম করব যে 2 11তে 22 আর 2 ভাগশেষ রাখবো? তাই তো, তা তো কোনোদিনই করবো না। তো আমাদের এটা অ্যান্সার হবে 2 ইন্টু 12তে 24 খালি। ঠিক আছে, একটি সংস্থার একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় যে অঙ্ক রয়েছে তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি হচ্ছে 9। অঙ্ক দুটো যদি স্থান পরিবর্তন করলে পূর্ববর্তী ও বর্তমান সংখ্যার পার্থক্য হয় 9, সংখ্যাটি কত? কি বলছে, একটি সংখ্যার একক আর দশক স্থানীয় অঙ্ক সমষ্টি হচ্ছে 9। মনে করে নাও একক স্থানীয় অঙ্কটা আমি y বললাম, আর দশক স্থানীয় অঙ্কটাকে, এটা একক স্থানীয়, এটা দশক স্থানীয় অঙ্কটাকে আমি x বললাম। সংখ্যাটা কত হবে বলো তো? সংখ্যাটা হবে 10x প্লাস y। সংখ্যাটা কত হয়ে যাবে? 10x প্লাস y হবে। এই আকারে সংখ্যা হয় আমাদের। এবার আমার কাছে এর ডিজিট সাম বলা আছে, অর্থাৎ x প্লাস y এর ভ্যালু আমাকে 9 বলা আছে। আবার বলছে অঙ্ক দুটো যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ এখানে y চলে আসে, এখানে x চলে আসে, তাহলে কিন্তু সংখ্যাটা হয়ে যাবে 10y প্লাস x। তাহলে করলে পূর্ববর্তী ও বর্তমান সংখ্যার পার্থক্য, পূর্ববর্তী সংখ্যাটা কত ছিল? 10x প্লাস y, তার থেকে বর্তমান সংখ্যা 10y প্লাস x বাদ দিলে তারও পার্থক্য হবে বলছে 9। আমি যদি এটাকে বিয়োগ করি, 10x থেকে x গেলে হবে 9x মাইনাস 9y ইকুয়াল টু 9, অর্থাৎ x মাইনাস y ইকুয়াল টু 1। তাহলে আমি পেলাম x প্লাস y এর ভ্যালু 9 আর x মাইনাস y এর ভ্যালু হচ্ছে 1। এখান থেকে আমি x এর মান কি পাবো? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 10/2 মানে 5, আর বিয়োগ y এর মান কি হবে?
9 থেকে 1 বাদ দেবো 8, 8কে 2 দিয়ে ভাগ 4, তো আমি এক্স আর ওয়াইয়ের মান পেয়ে গিয়েছি। আমাকে সংখ্যাটা কত বের করতে বলেছে, তো সংখ্যাটা আমার ছিল এক্স ওয়াই ফরম্যাটে, মানে 5 আর 4 মানে 54 হবে আমাদের সংখ্যাটা। এটা আমরা এমনি বের করলাম, তুমি অপশন টেস্ট দিয়েও কিন্তু করে দেখতে পারতে। হোয়াট ইজ 171 অ্যাজ এ ন্যাচারাল নাম্বার? 171 অ্যাজ এ ন্যাচারাল নাম্বার কি ধরনের সংখ্যা? 171 মৌলিক সংখ্যা, বা নাকি ইভেন নাম্বার, নাকি ইরেশনাল নাম্বার, নাকি কম্পোজিট নাম্বার? 171, দেখো এর 3 দিয়ে ভাগ দাও তুমি, 3 পাচ্ছে 15, 21, 3 7 21, তো 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে এটা মৌলিক সংখ্যা তো হবে না, কারণ মৌলিক সংখ্যা হতে গেলে শুধু 1 বা ওই সংখ্যাটা দিয়ে ভাগ যাওয়া চাই, মৌলিকও না, জোড় সংখ্যাও না, তাহলে ইরেশনালও না, তাহলে কম্পোজিট মানে হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা এটা। হাউ মেনি টাইমস ডাজ 7/11 অকার ফ্রম 1 to 7? 1 থেকে 7 এর মধ্যে 7/11 কতবার আছে? 1 থেকে 7 এর মধ্যে 7/11 কতবার আছে? আচ্ছা দেখো, তো এই কোশ্চেনটা যেটা অ্যান্সার হবে সেটা হবে 9টা। এটা বেসিক্যালি আর কিছু না, তোমাদের শুধু চেক করে দেখতে হবে, 7 এর গুণিতক চেক করো, লাইক 1 আর 7 আছে, তো 1 কে তুমি লিখতে পারো হচ্ছে গিয়ে 11/11, তাহলে 1 হয়ে যাবে, এটাকে তুমি লিখতে পারো 77/11। তো এর মাঝখানে যে সংখ্যাগুলো লাইক যেমন 14/11 আছে, বা 14/11 মানে বেসিক্যালি তুমি 7/11 ইন্টু 2। আলটিমেটলি বলতে চাইছে কোশ্চেনটা একটু ঠিকঠাক হওয়া উচিত ছিল ল্যাঙ্গুয়েজটা, বাট এটা বলতে চেয়েছে 7 এর গুণিতক কতগুলো আছে মাঝে বের করো। তো এখানে 14 থেকে শুরু হবে, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, আর 7 11-তে 77 নেব না, কারণ ওদের মাঝখানে বলেছে, তাহলে 1 2 3 3 6 3 9টা, তো অ্যান্সার আমরা 9টা করে দিয়ে বেরিয়ে যাবো। কমপ্লিট দ্য প্যাটার্ন, এই প্যাটার্নটা কমপ্লিট করতে হবে, 5 7 8 6 এরকম করে আছে। আচ্ছা 5 7 8 এর একটা প্যাটার্ন আছে, 6 8 12 আছে, আর 7 9 এর তাহলে কি হবে? তো 5 এর পরে 2 7 প্লাস 1 1 8, 6 এর পরে 8, 8 এর পরে 4 12, ঠিক আছে, 6 8 12 এইভাবে করে রয়েছে, এখানটায় আমাকে 7 9 বের করতে হবে। তো যদি এইভাবে চেক করতে যাই তাহলে আমরা কিন্তু কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি যদি এইভাবে চেক করি, 5 এর থেকে এটা হলো 6, 6 এর থেকে এটা স্টার্টিং এরটা 7 হলো, এটা 7 এর থেকে 8 হলো, 8 এর থেকে 9 হলো, এটা দেখো 8 এর পরে 12, অর্থাৎ 4 অ্যাড হয়েছে, তাহলে এখানেও 4 অ্যাড হবে, 8 12 16 হওয়া উচিত, এটা আমাদের হবে 16। রেশিও অফ টু নাম্বার, দুটো সংখ্যার রেশিও হচ্ছে 5:13। ইট জিসিডিকে এসসিএফও বলা যায়, গসাগু অফ দ্য টু নাম্বারস হচ্ছে গিয়ে 11, দেন হোয়াট আর দ্য নাম্বারস? যখন তোমাকে গসাগু দেওয়া থাকে, নাম্বারগুলো বের করতে গেলে জাস্ট গুণ করে দেবে, 11 5 55, আর 11 3 33, 7 1, 11 আর 3 14 143, এটা হয়ে যাবে উত্তর। বলছে দ্য রেশিও অফ দি কালেকশন অফ স্টোরি বুকস অফ রবি আর মধু, রবি আর মধুর কাছে স্টোরি বুকের কালেকশনের রেশিও হচ্ছে 2:3 রেশিওতে। আফটার পারচেজিং 6 নিউ বুকস, 6টা নতুন বুক মধু কিনলো, এতে পরে ওদের রেশিওটা হয়ে গেল কত? 1:3। তো মধু 6টা বুক কিনলো, কি বলেছে আবার 6টা বুক কিনলো, কিন্তু দেখো মধুরটা তো চেঞ্জ হওয়া উচিত, ঠিক আছে, ওকে, বাই মধু দ্য রেশিও অফ বুকস উড বি 1:3, তাহলে হাউ মেনি বুকস ডিড দে হ্যাভ আর্লিয়ার, প্রথমে কতগুলো করে বই ছিল, তো আমার মধুর রেশিওটা সেম থাকবে না, ঠিক আছে, এর রেশিওটা সেম থাকবে, কারণ এ তো কিছু কেনেনি, তো এটাকে আমি ঠিক করি, এটাকে 2:3 আছে, এইটাকেও 2 দিয়ে গুণ করে দিই যাতে এই দুটো সমান হয়, এটা 2:6 করি, তাহলে আমি দেখতে পাচ্ছি মধুর 3টে বেশি হচ্ছে, আর ওখানে বলেই দেওয়া ছিল মধু 6টা নতুন বুক কেনে, তার মানে 3-এর ভ্যালুতে হচ্ছে অ্যাকচুয়ালিতে 6টা বুক, 3 মানে যদি 6 হয়, 1 মানে হচ্ছে 2টো বুক, তাহলে 1 মানে 2টো বুক, তাহলে 1-এর মান যদি 2 হয়, স্টার্টিংয়ে রামের কাছে, এই যে রাম তো না, কে ছিল, রবির কাছে ছিল 2 2 4টা বুক, আর এর কাছে ছিল 2 3 6টা বুক, ঠিক আছে, হচ্ছে স্টার্টিং এর গুলো, তো 4 আর 6 হবে উত্তর। বলছে একজন ওষুধের পাইকারি বিক্রেতা তার গ্রাহককে 20% ছাড় দেওয়ার পরেও খরচের উপরে 15% লাভ করেন, তো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য কি করেছে? 20% এর ডিসকাউন্ট দিয়েছে। 20% মানে কি হয়? 1/5, 20/100, 1/5, 5 টাকার জিনিসটায় 1 টাকা ছাড় দিয়ে 4 টাকায় দেওয়া হয়েছে। আর বলছে তাতেও ওর 15% এর লাভ থাকে। 15% মানে 5 3 15, 5 20 100, তার মানে 20 টাকার জিনিসে 3 টাকা লাভ থাকে, 23 টাকায় বিক্রি। এবার একটা জিনিসের দুটো আলাদা আলাদা বিক্রয় মূল্য হবে না, আমি এগুলোকে সেম করি, তো এই রেশিওটাকে 23 দিয়ে আর এই রেশিওটাকে 4 দিয়ে গুণ করি, এটা হবে 80, এটা হবে 92, আর এটা হচ্ছে 23 5 115, তিনটেরই রেশিও পেয়ে গেলাম।
তো আমাকে এবার বলেছে যে যদি ইফ দি ম্যাক্সিমাম রিটেল প্রাইস ইজ 550, ইফ দ্য ম্যাক্সিমাম এমআরপি, ঠিক আছে, এমআরপি মানে এমআরপি যদি দাম ফিক্স দাম, তাই যেটা এমপি বা এমআরপি, সেটা যদি 550 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য বা পারচেস প্রাইস কত? তো 115 ভ্যালু ওরা বলছে 550, তাহলে আমাকে বের করতে হবে 80 এর ভ্যালু কত, ঠিক আছে? তো এটাকে যদি আমরা কাটাকাটি করে অ্যান্সার বের করি, কাছাকাছি, পুরো এক্স্যাক্ট মান আসবে না, কাছাকাছি আসবে। তো এটার অ্যান্সার আমরা নান অফ দ্য অ্যাবভ করবো, কারণ এখানে অপশানে কোথাও ওই অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া নেই। টু ট্রেনস স্টার্ট দেয়ার জার্নি, দুটো ট্রেন তাদের জার্নি শুরু করে উইথ ভেলোসিটি 60 কিমি আর 30 কিলোমিটারের গতিবেগে, অপোজিট ডিরেকশনে যায় দুটো বিভিন্ন স্টেশনের থেকে, যারা 100 কিলোমিটার দূরে অবস্থিত দুটো স্টেশনের থেকে। তো এখান থেকে স্টার্ট দেয়ার জার্নিস এততে টু ডিফারেন্ট স্টেশন, অর্থাৎ একজন এদিক থেকে এদিকে আসবে এবং একজন এদিক থেকে এদিকে যাবে, একজন 60-এর স্পিডে আসবে এবং একজন 30-এর স্পিডে আসবে। দ্য ট্রেন অফ হাইয়ার ভেলোসিটি ইজ স্টপড আফটার 40 মিনিটস অফ ডিপারচার, এই ট্রেনটা 40 মিনিট চলার পরে থেমে গেল। ওয়েন উইল দ্য আদার মিট দ্য ফার্স্ট, পরেরটা কখন এসে এর সাথে দেখা করবে, ঠিক আছে? তো কি বললো, তো দেখো এই ট্রেনটা 40 মিনিটে যাবে কতটা? 60 কিলোমিটার যায় কি প্রত্যেক ঘন্টায়, মানে 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়, মানে 60 মিনিটে। তাহলে 40 কিলোমিটার মানে 40 মিনিটে কি 40 কিলোমিটারই গিয়েছে, 40 কিলোমিটার গিয়েছে। আর এখান থেকে বাকিটা তাহলে কত, 80 কিলোমিটার। তো এই 80 কিলোমিটার যেতে এর টাইম কত লাগবে সেটাই বের করবো আমি। এবার এই ট্রেনটার স্পিড কি 30 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে এক মিনিটে ও আধা কিলোমিটার যায়, তাই কি না? এখানে যেমন 1 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছিল, এই 1 মিনিটে হাফ কিলোমিটার যাবে। তার মানে 80 কিলোমিটার যেতে ওর কতক্ষণ সময় লাগবে? উল্টো করে ডবল টাইম লাগবে, অর্থাৎ 160 মিনিট লাগবে। এটা হয়ে যাবে উত্তর। 160 মিনিট পর দেখা হবে ওর। অ্যাড আপ দি ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to 100, 1 থেকে 100 অব্দি ন্যাচারাল নাম্বারগুলোকে অ্যাড করতে হবে এবং সেই ভ্যালুটা কত বলতে হবে। তো 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হয় n ইন্টু n প্লাস 1/2, যেখানে 100 বলেছে, তাহলে 100 ইন্টু 100 প্লাস 1 মানে 101/2, এটাতে কাটলে 50, তার মানে 50 50 50 50, এটা হবে উত্তর। When will it be double if some capital was invested at the rate of 6.5%? 6.5%-এ কোনো টাকা যদি ইনভেস্ট করা হয়, যেহেতু সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ বলা নেই, আমরা সরল সুদ ধরে করব, টাইম কত লাগবে? তো ডবল বললে শুধু এটাকে 100 দিয়ে ভাগ দেব। তো এটা মানে হচ্ছে 25/4%, এটা দিয়ে ভাগ দেব। তো 25 4 100, 4 উপরে পাল্টি খেলো, 4 4 16 বছর, 16 বছরে ডবল হবে, ঠিক আছে? যতগুলি সারি ততগুলি চারা গাছ, এই নিয়মে একটি বাগানে 127টা চারা গাছ রোপণ করতে গিয়ে দেখা গেল 6টা চারা গাছ এক্সট্রা থেকে গেল। যতগুলো সারি ততগুলো চারা গাছ যদি এরকম লাগাও, তাহলে একটা বর্গক্ষেত্র তৈরি হবে, প্লাস এক্সট্রা 6টা পড়ে থাকবে। তো 127টা ছিল, তার মধ্যে 6টা এক্সট্রা পড়ে আছে, তার মানে এখানে 121 আছে। তাহলে প্রত্যেকটা সারিতে এরকম আছে না? তো প্রত্যেকটা সারি বা কলাম যাই বলো, কতগুলো করে আছে চারা গাছ, এটার বর্গমূল করে নাও, 11 চলে আসবে, 11টা করে আছে, ঠিক আছে? এখানটায় তো বাগানে কতগুলি সারি আছে? বাগানে 11টা সারি আছে। From which list number if one subtracted 1 the difference is divisible by এত, কোন সংখ্যার থেকে 1 বাদ দেওয়ার পর এগুলো দিয়ে ভাগ যাবে? তাহলে আমি আগে বের করি সেই সংখ্যাটাকে, ক্ষুদ্রতম সংখ্যাটাকে, যেটাকে এগুলো দিয়ে ভাগ যায়, অর্থাৎ এদের লসাগু। তো 4 3 12, 4 4 16, 4 7 28, 4 3 12, 4 48 ইন্টু 7 মানে 7 8 56, 6 5, 7 4 28 আর 5 33, 336। তার সাথে জাস্ট 1 অ্যাড করে দাও, সেটাই সেই সংখ্যাটা হবে, যার থেকে 1 মাইনাস করলে পরে যেটা দাঁড়াবে সেটাকে এগুলো দিয়ে ভাগ মিলবে। রেশনাল নাম্বার, এটি মূলত সংখ্যা কি? একটি মূলত সংখ্যা হচ্ছে সেটা যেটাকে p/q আকারে লেখা যায় এবং q নট ইকুয়াল টু 0 হয়, এটাই। তো আমাকে এখানে বলছে অলওয়েজ এক্সপ্রেসিবল ইন রিসেসিং ডেসিমাল, ঠিক আছে? রিসেসিং বা টার্মিনেটিং, রিসেসিং মানে হচ্ছে টার্মিনেটিংও বলা হয়, মানে যেটা শেষ হয়ে যায়, থেমে যায়। বলছে একটা রেশনাল নাম্বারকে সবসময় টার্মিনেটিং ডেসিমেলে লেখা যাবে না, একটা রেশনাল সবসময় টার্মিনেটিং ডেসিমেলে লেখা যায় না। যদি 1/3 হয়, ঠিক আছে, টার্মিনেটিং ডেসিমেলে হবে না, এটা চলতে থাকবে, 0.3333 চলতে থাকবে। মনে করো 2/5 থাকতো, তাহলে তোমার টার্মিনেটিং হতো, এটা সবসময় হবে না। নট এক্সপ্রেসিবল ইন রিসেসিং ডেসিমাল, এটাও হবে না। অলওয়েজ এক্সপ্রেসিবল ইন রিসেসিং ডেসিমাল, এটাও আমাদের হবে না। নান অফ দ্য অ্যাবাভ আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখা যাক। এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 9 days, এ একটা কাজ 9 দিনে কমপ্লিট করতে পারে, বি একটা কাজ সেই কাজটা 6 দিনে করতে পারে, এবং
তারা যদি সিকে কাজে নেয় তাহলে গোটা কাজটা 3 দিনে কমপ্লিট হয়ে যাবে। তা আমি এটার লসাগু নিয়ে নিই। 18, 9 দুনা 18, 6 তিনে 18, 9 দুনা 18, 6 তিনে 3 6 18 হলো। এবার এ আর বি মিলে করছে 5 ইউনিট, তার মানে সি একা 1 ইউনিট করতে পারে, কারণ 3 জনে 6 করছে যেহেতু। সি যদি একা কাজটা করে কতদিন টাইম লাগবে? একদিনে 1 ইউনিট করে, 18 ইউনিট করতে ওর 18 দিন টাইম লাগবে। ঠিক আছে? How much time shall a train of length 80 meter take to cross a 120 meter long platform when the train assume the speed of 72 কিলোমিটার? 72 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে যদি যায়, 80 মিটারের লম্বা ট্রেন 120 মিটার প্ল্যাটফর্ম কতক্ষণে কভার করবে? তো প্ল্যাটফর্মকে কভার করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটালটা কভার করা। তো টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ, কিন্তু গতিবেগটা যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, এটা আমি মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করব, তাহলে উত্তরটা আমার সেকেন্ডে আসবে। তাহলে 18 4 72, 4 5 20, 20 10 200, তাহলে 10 সেকেন্ডস কিন্তু টাইম লাগছে। মিতা এবং দেখো মিতা এবং কি করেছে, মিতা এবং অরুণ, তাই না? মিতা এবং অরুণ কি হলো? মিতা এবং অরুণ স্টার্ট করলো একটা বিজনেস। কিরকম? উইথ রুপিস কত টাকা? 700 টাকা, 900 টাকা দিয়ে। আফটার 4 মাস পরে যখন মিতা ইনভেস্ট করলো 500 টাকা আরও বেশি, তার মানে এখানে দুজন আছে, একজন আছে মিতা এবং একজন আছে অরুণ। মিতা দিল 700 টাকা আর অরুণ দিল 900 টাকা। ঠিক আছে, ভালো কথা। 4 মাস পরে মিতা 500 টাকা আরও দিল, তাহলে মিতার এই টাকাটা খাটলো 4 মাস অবধি, তারপরে মিতা আরও 500 দিল, মানে এখন ইনভেস্টমেন্ট 1200 টাকা হয়ে গেছে। আর বাকি আছে টাইম কত? 8 মাস। 8 আর 4 12 মাস। সেখানে অরুণ কি করলো বলছে, অ্যান্ড অরুণ 4 মাস এটা খাটলো, তারপরে অরুণ 300 টাকা তুলে নিয়েছে, তাহলে 900 থেকে 300 চলে গেল, মানে 600 বাঁচলো বাকি 8 মাসের জন্যে। বছরের শেষে দেখা যাচ্ছে টোটাল প্রফিট 1720 টাকা হয়েছে। তাহলে হোয়াট আর প্রফিটস অফ বোথ মিতা অ্যান্ড অরুণ? মিতা অরুণ কত করে প্রফিট পাবে? তো এই রেশিওটা আমাকে বের করতে হবে। তো জাস্ট কাটাকাটি করো, 4 একে 4, 4 দুনা 8, 4 একে 4, 4 দুনা 8, তাহলে এখানে হলো 700 আর 12 দুনা 24, তাহলে 31। ওকে ওকে। আর এখানে হলো 6 দুনা 12, 12 8 20, 21। তো এটা বেসিক্যালি হলো 31:21 এই রেশিওতে। টোটাল যদি বলি তাহলে 52 ইউনিট। আর টোটাল প্রফিট হয়েছে 1720 টাকা। এটাই 52 মান। 52 মান যদি এটা হয় তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু দেখো, কাটো এখান থেকে 13 একে 13, 13 4 52, 13 একে 13, না কাটছে না। তো এটা মোটামুটি 33-এর কাছাকাছি একটা আসবে। তো 33 ইন্টু 21 1025 একটা অ্যান্সার আসবে, আর আরেকটা অন্য একটা অ্যান্সার আসবে। তো এটা কোনোটাও অপশানে নেই, নান অফ দ্য অ্যাবভ হবে। ঠিক আছে, কোশ্চেনের সাথে একবার তাও মিলিয়ে নেবে। হতে পারে কিছু ডেটাগুলো আমার এখানটায় মিসিং থাকতে পারে, বাট কোশ্চেন এরকমই ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, অমল অ্যান্ড বিমল স্টার্ট করে একটা বিজনেস 500 টাকা দিয়ে 9 মাসের জন্যে এবং অ্যান্ড অ্যান অ্যামাউন্ট অফ মানি ফর 6 মান্থস রেসপেক্টিভলি। অমল 500 টাকা দিয়েছিল 9 মাসের জন্যে, ঠিক আছে। বিমল কত দিয়েছিল জানি না, কিন্তু 6 মাসের জন্যে। টোটাল প্রফিট হয়েছিল 69 টাকা, যার মধ্যে থেকে বিমল কত পায়? বিমল পায় 46, তাহলে বাকিটা কে পায়? অমল পায়। এটা হচ্ছে ওদের প্রফিটের রেশিও, এটাও প্রফিটের রেশিও, ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু প্রফিট। তো এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করবো যে দেন হোয়াট ওয়াজ দ্য ইনভেস্টমেন্ট অফ বিমল অ্যাট দ্য স্টার্টিং, কত ইনভেস্টমেন্টও করেছিল এখানটা। ঠিক আছে, তো 23 দিয়ে যদি এটাকে কাটো, দেখো 23 দুনা 46 কাটা যাচ্ছে, 3 দুনা 6, 3 তিরিককে 9 কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলো, 500 3 1500, তাহলে এক্স এর মান কত পেলাম আমি? 1500 টাকা। তো 1500 টাকা ছিল ওর ইনভেস্টমেন্ট। তো এখানে 25টা কোশ্চেন ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে করে আই থিঙ্ক 8 থেকে 9 বছরের অবধি আছে, লাস্ট 2010 সাল অবধি আছে। আমি সেগুলো তোমাদের সাথে সলভ করিয়ে দিয়ে একটা একটা করে ভিডিওস আসবে, তারপর লাস্ট টাইম সবগুলোকে কম্বাইন করে একসাথেও দিয়ে দেবো। তখন সেটাকে ওটা লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য কাজে লাগবে, পরীক্ষার আগে যাওয়ার সময় একবার রিভাইজ তোমরা করে যেতে পারো। এবং এর পাশাপাশি WBCS-এরও PYQ এর কোশ্চেন আমি করাচ্ছি ম্যাথস এবং রিজনিংয়ে, সেটাও সাথে সাথে চলতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে দেখো, শেয়ার করো, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে। ঠিক আছে, এখন চ্যানেল ডেড অবস্থায় আছে বলে বলছি এই জিনিসগুলো। এবং তোমরা অবশ্যই কিন্তু স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, সেটা ফলো করতে ভুলো না। সেখানে বিভিন্ন রকম কোর্সেস রয়েছে, প্রিমিয়াম কোর্সেস আছে, ম্যাথসের ফুল কোর্স, রিজনিংয়ের কোর্স, এবং যদি অনলাইন লাইভ ক্লাস স্টার্ট হয়েছে গুগল মিটের মাধ্যমে, যেখানে লাইভ আমি ফেস টু ফেস ক্লাস করাচ্ছি WBCS অ্যান্ড WBPSC এটসেট্রা পরীক্ষাকে টার্গেট করে, মিসেলেনিয়াস ক্লার্কশিপ। সেটা জয়েন করতে চাইলে smartmathstudy@gmail.com মেল করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ইমেলের, সেখানে মেল করো। সেখানে আমি তোমাদেরকে টেলিগ্রামে গ্রুপে অ্যাড করে নিয়ে সেখানে ক্লাসে অ্যাড করতে পারবো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। তেল গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।